স্মার্ট লার্নিং নিয়ে কথা বলাটা জরুরি, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখি এবং আমাদের এত চারপাশে এত স্মার্ট অ্যাপস, এআই, এত কিছুর পরেও আমাদের লার্নিং মেথড কিভাবে হতে পারে, কেন আমাদের লার্নিংটা জরুরি এবং এক্ষেত্রে অ্যাপ্রোচগুলো কেন কারেক্ট হওয়া জরুরি, সে বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে। তা না হলে আমরা শিখতেছি, আমরা নলেজ কনজিউম করতেছি। একটা নলেজ কনজিউম করা আর হচ্ছে নলেজকে ইউজ করা দুটো টোটালি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, আমরা কতটুকু আমার ব্রেনে ঢুকতেছে সেটা ইম্পর্টেন্ট না, কতটুকু স্টে করতেছে সেটা ইম্পর্টেন্ট। আমরা ব্রেনে প্রতিদিন যে পরিমাণ জিনিসপত্র আমরা ব্রেনের ভিতরে ঢুকাই সব কিছু কিন্তু স্টে করে না, স্টে করে হচ্ছে লিমিটেড কিছু জিনিস। এখন সেখানে কি আমি চুজ করতে পারতেছি যে কোন জিনিস আমি স্টে করাইতেছি, কোন জিনিস বাদ দিতেছি, নাকি আমি জাস্ট র্যান্ডমলি আমি ব্রেনে ইনফরমেশন দিতেছি, তারপরে হচ্ছে ইনফরমেশনগুলো স্টে করতেছে তার ইচ্ছা অনুযায়ী, এখানে আমার কোনো চয়েস নাই। যদি আমি কেয়ারফুলি লার্ন না করি তাহলে এই জিনিসটাই হবে যে আমি কোন জিনিসটা শিখতেছি আর কোন জিনিসটা চলে যাচ্ছে সেটা আমার কন্ট্রোলে নাই। এটা ব্রেন ডিসাইড করতেছে যে আমি কোন জায়গায় ফোকাস করতেছি, তার উপর ভিত্তি করে অবশ্য ব্রেনটা ডিসাইড করে যে আমি আসলে ফোকাস কোথায় দিতেছি। ফোকাস জিনিসটা ইম্পর্টেন্ট। এই ফোকাস নিয়ে যখন কথা বলতে চাইতেছি তখন হচ্ছে প্রথমে একটা এক্সাম্পল দিই। একটা প্লেন আকাশে উঠতেছে, হঠাৎ করে কালো মেঘ, তার মধ্যে তার ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে। তখন এই সময়ে ককপিট থেকে এক একজন হচ্ছে ক্রু মেম্বার গিয়ে যদি পাইলটকে বলে যে ভাই আজকে মিটিংয়ের একটা শিডিউল আছে আপনার, ঠিক আছে, আরেকজন যে বললো যে ভাই এটা একটু চেক করে দেন তো, এই যে সব কিছু আমার ডিউটি আজকে ঠিক আছে কিনা একটা সিগনেচার করে দেন। তখন সেখানে বসে অ্যাজ এ যাত্রী, অ্যাজ এ প্যাসেঞ্জার আমি কি নিজেকে সেফ মনে করব না, কারণ তার ফোকাস, সে যতই অভিজ্ঞ হোক তার ফোকাস মাল্টিপল জায়গায় চলে যাচ্ছে। তো এই যে মাল্টিপল জায়গায় চলে যাওয়াটা হচ্ছে এক ধরনের রিস্ক। যখন আমি লার্ন করব তখন ফোকাস হচ্ছে মাল্টিপল জায়গা থাকাটা রিস্ক। কোন পয়েন্টকে ফোকাস দিয়েছি ওটা অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় মানুষের নাম ভুলে যাই। নাম ভুলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষ যখন তার নাম বলে আমাদের সামনে, আমরা তখন চিন্তা করি যে এরপরে তাকে আমি কি রিপ্লাই দেবো, তার সাথে কনভারসেশন কী হবে, ওটা নিয়ে চিন্তা করি, তার নামটা নিয়ে আমি ফোকাসই দিই নাই। এই জন্যই আসলে আমরা নাম ভুলে যাই, ঠিক আছে। আর একজন মেন্টালিস্ট একটা কথা শুনতেছিলাম যে সে আর কি বলতেছিল, সে যত জনের সাথে মিশছে কারণ নাম এখন ভুলে নাই। কেন ভুলে না, কীভাবে মনে রাখে, সে তার ট্রিক্স বলছিল। যেমন মারিফুল আমাকে বলল যে নাম বলল মারিফুল, ঠিক আছে, তখন আমি তাকে কী অবস্থা মারিফুল, তখন আমি যখন কথা বলবো তখন পরের যে রিপ্লাই দিব, মারিফুল কেমন লাগতেছে এখানে এসে। এই যেমন মারিফুল আমাকে বলল যে নাম বলল মারিফুল, ঠিক আছে, তখন আমি তাকে কী অবস্থা মারিফুল, তখন আমি যখন কথা বলবো তখন পরের যে রিপ্লাই দিব, মারিফুল কেমন লাগতেছে এখানে এসে। এই যে বা একটা দিলাম যে মারিফুল তুমি যে টি শার্টটা পরছো, টি শার্ট তো খুবই সুন্দর, ঠিক আছে, তো সুন্দর একটা টি শার্টের এরকম একটা ছেলে, তো তুমি কি আজকে চুল কাটাইছো নাকি মারিফুল, মানে এই যে কথাটা বললাম, ঠিক আছে, ওর কিন্তু আমি নাম ইউজ করতেছি রিপিটেটিভলি। কেন ইউজ করতেছি ওটা আমি মনে রাখবো, এই ইন্টেনশন নিয়েই আমি ফোকাস দিচ্ছি ওইটার উপরে, ঠিক আছে। তো সুন্দর চুল, সুন্দর টি শার্ট, এরকম একটা চেহারাও আমার সামনে চলে আসে, ঠিক আছে। বা মাহমুদুল ভাই তার বললো এখন ভাই, সে বলবো মাহমুদুল ভাই আপনি তো জোস একজন মানুষ, আপনার প্রেজেন্সটাই আমাদেরকে মুগ্ধ করছে, ঠিক আছে। তো এরকম মানে তার নামটা আমি রিপিটেটিভলি আমার কথার মধ্যে, আমার কনভারসেশনের মধ্যে নিয়ে আসতেছি, তাহলে কিন্তু আমি নামটা আর বলতেছি না, কারণ আমি এটা ইন্টেনশনালি ওইটার উপর আমি ফোকাস দিতেছি যে আমি ওটা ভুলবো না। সো এই যে আমি কোন ইনফরমেশনের উপর ফোকাস দিতেছি ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে আমাদের মাথায় থেকে যায়। এখন এআই যেভাবে লার্ন করে, একটা এআইয়ের লার্নিং মডেল আছে, ওই মডেলটা হচ্ছে প্যারালাল মডেল। ও প্যারালালি শিখে, ও প্যারালালি 20% একটা কমপ্লিট করে, একটা 30% কমপ্লিট করে। মানুষের ব্রেন কিন্তু সেভাবে কাজ করে না, মানুষের ব্রেন কাজ করে হচ্ছে সিরিয়াল লার্নিংয়ের মতো। সিরিয়াল লার্নিং মানে প্রথমে ওটা কিউতে থাকবে, অন্য কিছু শিখতে চাইলে তারপর ওটাকে রেখে আবার লার্ন করতে হবে। এভাবে হচ্ছে সিরিয়াল লার্নিংয়ে আমাদেরকে ওই মেথডটা অর্জন করতে হবে যে আমি একটা জিনিস সিরিয়ালি 1 by 1 কীভাবে লার্ন করতে পারি, ঠিক আছে। সো আমাদের যে ব্রেন, এটা হচ্ছে ওয়েট কতটুকু, 1 কেজির বেশি, 1200 গ্রাম, 1300 গ্রাম, 1400 গ্রাম এরকম, ঠিক আছে। সো আমাদের টোটাল বডি ওয়েটের তুলনায় ব্রেনের ওয়েট কি আসলে অনেক বেশি? সেরকম না।
কিন্তু আমাদের টোটাল বডি ওয়েটের দেখা যায় যে 20% এনার্জি, 20% খাবার হচ্ছে ব্রেনের দরকার হয়। আর ব্রেনের খাবার কি? অক্সিজেন আর গ্লুকোজ, ঠিক আছে? তো ব্রেনটা হচ্ছে আমাদের পুরো বডির সিইও, যদি বলি মানে ডিসিশনটা নেয় কে, সেটা হচ্ছে ব্রেন। যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে হচ্ছে এই পেরিফেরাল কর্টেক্স যেটা আছে, মানে এই যে ফোরহেডের যে অংশটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে ব্রেনের মূল ডিসিশন মেকার। আমরা ডিসিশন নেই, আমরা যে কোনটা করব, কোনটা আমাদের মানে থিঙ্কেবল ডিসিশন যেটা, সেই ডিসিশন মেকার হচ্ছে আমাদের এই যে ফোরহেড, সামনের টুকু। কোরআনের একটা আয়াত আছে এর উপরে, ঠিক আছে, যে আমাদের ফোরহেড বা ফোরলক যেটা, সেটা আমাদের মূল ডিসিশনটা নেয়। সো আমাদের আমরা যে মিথ্যা কথা বলতেছি, লাইং ফোরহেড মানে কি, আমরা মিথ্যা কথা বলতেছি, এই মিথ্যা কথা বলার ডিসিশনটা আমরা কিন্তু এই ফোর লক থেকে নিতেছি। যাই হোক, ওই দিকে না যাই, আমাদের ব্রেনে আসলে কতটুকু ইনফরমেশন যাবে সেটা ইম্পর্টেন্ট না। একটা লোক ছিল, তার নাম হচ্ছে পিক, আগে পরে কিছু আছে, উনি একজন মানুষ যার হচ্ছে এসজি সিনড্রোম আছে। এসজি সিনড্রোমটা কি, মানে যা ইনফরমেশন আশেপাশে পায় সব কিছু সে মাথায় রাখতে পারে। তো এই লোকটাকে আবার দুনিয়াতে চলাফেরা করার জন্য আরেকজন মানুষের হেল্প লাগে। সে লিভিং গুগল, কিন্তু সে নিজে একা চলতে পারে না, কারণ এত ইনফরমেশন, মানে সে যা শুনে সব মনে রাখতে পারে, যা পরে সব মনে রাখতে পারে, কিন্তু সেটা একটা রোগ। সব মনে রাখাটাও একটা রোগ। সে আবার এই জন্য সে নর্মাল যে জীবনযাপন, সে জীবনযাপন করতে পারতেছে না। তার চলাচলের জন্য, তার খাওয়া দাওয়ার জন্য দেখা যায় যে আরেকজনের হেল্প লাগে। সো আমার ব্রেন কতটুকু ক্যাপাসিটি, কতটুকু ইনফরমেশন লোড করতে পারতেছে সেটা এখনকার সময়ে ইম্পর্টেন্ট না। আলজেরিয়ার সংবিধান মুখস্থ করলাম, লাভ কি, তাই না? ওটা ইউজ করবো কই? সুতরাং আমার এখন ইনফরমেশনগুলোও সেভাবে কালেক্ট করতে হবে যে ইনফরমেশনগুলো আমার দরকার। প্রথমটা হচ্ছে প্রসিডিউরাল। আমরা যে ইনফরমেশনগুলো রিসিভ করি এর মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে প্রসিডিউরাল ইনফরমেশনগুলো কোনটা? আমরা একটা কাজ কিভাবে করব, একটা জিনিস কিভাবে করব, ঠিক আছে, একটা কন্টেন্ট কেমনে এডিট করব, কেমনে একটা ইফেক্ট দিতে হয়, এগুলো হচ্ছে প্রসিডিউরাল লার্নিং ইনফরমেশন। এই প্রসিডিউরাল ইনফরমেশনগুলো যতক্ষণ পর্যন্ত প্রসিডিউর করার কোনো সুযোগ, স্কোপ না থাকে আমার সামনে, ওই ইনফরমেশনগুলো আমি নিব না, ওটা স্কিপ করে যাব। তোরগুলো সেভ করে রাখবো, পরবর্তীতে যেন আমি ওটাকে সহজে খুঁজে আবার করতে পারি। কেন? ওই প্রসিডিউরাল ইনফরমেশন যদি আমি দেখি বা শুনি, ওই টাইমটা আবার নষ্ট হবে, ওটা আমি পরে ইউজ করতে পারবো না, ওটা আবার লার্নিং হবে না, ওটা ব্রেন থেকে চলে যাবে। সুতরাং আমাদের সামনে যদি কোনো কন্টেন্ট আসে, আমাদের সামনে যদি কোনো আমি পড়তেছি বা দেখতেছি, ওখানে ইনফরমেশন আসে যেটা হচ্ছে প্রসিডিউরাল, ওইটাকে আমি যখন ওই প্রসিডিউরটা পারফর্ম করতে পারবো, তখন ওই মেথডটা আমি নিব, আমি হচ্ছে ওইটাকে তখন ইমপ্লিমেন্ট করব। দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে অ্যানালগাস ইনফরমেশন কীরকম থাকে? আমি হয়তোবা একটা ইনফরমেশন অলরেডি জানি, ঠিক আছে, ওটার সাথে ওটার সাথে আমি কোনোভাবে রিলেট করতে পারতেছি। যেমন ধরে রাফি হচ্ছে ফ্রন্ট কোথায় কোনটা ভালো যাবে এটা খুব ভালো করে বোঝে। এখন ভিডিও এডিটিংয়ের সময় ওই ফ্রন্টের চয়েস কোনটা কীভাবে যাবে ওটাও ভালো, ওটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তখন কি ও কিন্তু চাইলে ওই প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস যে নলেজ, ওটার সাথে মিশিয়ে, ওটার সাথে কম্পেয়ার করে তখন মনে রাখতে পারে। সুতরাং অ্যানালগাস যে ইনফরমেশনগুলো থাকবে, অ্যানালগাস ইনফরমেশনগুলো ব্রেনে স্থায়ী করার সিস্টেম হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে রিলেটেবল কিনা, তখন এই প্রিভিয়াসের সাথে এটাকে একটা অ্যানালজি দিয়ে মনে রাখা, ঠিক আছে। সুতরাং মানে আমরা যে ইনফরমেশনগুলো রিসিভ করি সেটাকে আমরা এই 5টা ভাগেই ভাগ করবে, 5টা লেটারে 5টা ভাগ। সুতরাং ওটা যদি অ্যানালজিক্যাল হয়, বা মানে আমি কোনো কিছুর সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারতেছি, সেটাকে আমি কম্পেয়ার করে মনে রাখবো এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে, তাহলে ওই ইনফরমেশন আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হবে। সিটা হচ্ছে কনসেপচুয়াল ইনফরমেশনগুলো কীরকম হয়? কনসেপচুয়াল ইনফরমেশন একটা লং জিনিস, একটা কনসেপ্ট, ধরেন হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, এটা একটা দলম সূত্রের কনসেপ্ট যাই বলি। এখন এটা ইউজ করে রকেট বানাইতে পারি আমি চাইলে, এটা ইউজ করে আমি রিয়েল লাইফে কাউকে এক্সাম্পলও দিতে পারি যে তুমি যেটা করতেছো এটার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া পাওয়া, ঠিক আছে। সো রিয়েল লাইফে এক্সাম্পল দিতে পারি, আমি এটাকে ইউজ করতে পারি। সুতরাং যখন বড় কোনো থাকে,
মানে কোনো বড় একটা জিনিস আছে, যেমন কালার থিওরি বা এরকম টাইপের কোনো জিনিসপত্র আমি ধরো জানতেছি, বা কোডিংয়ের ক্ষেত্রে আমি কোনো কিছু এরকম শিখতেছি, যে ক্ষেত্রে হচ্ছে আমি ওই পুরো জিনিসটার কনসেপ্টটা কি, মূল কনসেপ্টটা কি, ওটা এক লাইনে দাঁড় করাতে পারতেছি কি না। সেই এক লাইনে দাঁড় করানোর আরেকটা সিস্টেম হচ্ছে ম্যাপিং করা। পুরো কনসেপ্টটাকে আমি যদি, যেমন একটা অ্যাপ কেমনে হচ্ছে ডিজাইন হবে, ঠিক আছে, পুরো প্রবলেমটা যখন আমি বুঝবো, প্রবলেমটাকে যদি আমি ম্যাপিং করে ফেলি, যে আমার প্রবলেম এইখান থেকে এই স্টেপের পরে এই স্টেপ ম্যাপিং করে ফেললাম, তারপরে হচ্ছে আমার এখানে এই প্রবলেম সলভ করার পরে এই দিকে যাইতে হবে, এটার কয়টা ইউজ কেস থাকতে পারে পুরোটা ম্যাপিং করে ফেললাম। এই যে ম্যাপিং জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে কনসেপচুয়াল ইনফরমেশন, ঠিক আছে। যখন আমি ম্যাপিং করতে পারবো ওই ইনফরমেশনটাকে, বা লং একটা ইনফরমেশন, তার মূল যে জিনিসটা, কনসেপ্টটা, ওই এক লাইনে মনে রাখবো, যে এক লাইনটা মনে রাখলে আমি পুরো ডেলিভারি করে দিতে পারবো, ঠিক আছে। আর বাকি হচ্ছে এই দুইটা বললাম যে কেন লাগবে না, কারণ এই দুটো আমার একটা আরেক টাইপের ইনফরমেশন থাকে যেটা হচ্ছে এভিডেন্স, আরেক টাইপের ইনফরমেশন থাকে যেটা হচ্ছে রেফারেন্স। এটা হচ্ছে যারা একাডেমিক কাম করে তাদেরকে হচ্ছে যুক্তিতর্ক দিতে হয়, এভিডেন্স দেখাইতে হয়, তাদেরকে হচ্ছে রেফারেন্স দিতে হয় বিভিন্ন কিছুর, ঠিক আছে। রিসার্চ পেপার লেখার সময় আমরা যেহেতু ওই টাইপের কাম করি না, আমাদের এই দুই টাইপের এভিডেন্স, রেফারেন্স, এটা ব্রেনের ভিতরে প্রেশার না দিয়ে না রাখলেও চলবে। আমাদের হচ্ছে সুতরাং আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি, এই ইনফরমেশনগুলোকে আমরা ভাগ করে ফেলবো, যে আমরা আসলে কোন ইনফরমেশনটাকে কীভাবে নিব। প্রসিডিউরাল আমাকে এটা হচ্ছে পারফর্ম করার সময় দেখতে হবে, যেটা হচ্ছে অ্যানালগাস, সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে এটা কি আমি প্রিভিয়াসলি কোনো কিছুর সাথে রিলেট করতে পারতেছি কি না, অ্যানালজি দিতে হবে। আর কনসেপচুয়াল, যখন বড় কোনো তথ্য থাকবে, বড় কোনো প্রবলেম থাকবে, সেটাকে এক লাইনে বা মূল জিনিসটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে, যেটা মনে রাখলে আমি পরে পুরোটা করতে পারবো, মানে পুরোটা আমি পরে ইজিলি গ্রাফস করতে পারবো, আমি মাথায় নিয়ে আসতে পারবো পুরোটা। সো এই হচ্ছে পেসার মেথড। সো আমরা আমাদের যে ইনফরমেশনগুলো ওইগুলোকে ক্লাসিফাই করব, এবং আরেকটা মেথড আছে, ওটা হচ্ছে কম্প্রেস, কম্পাইল এবং কনসলিডেট। সেটা হচ্ছে CCC মেথড। এই কম্পাইল কি, কম্প্রেস কি, যেমন যারা গ্র্যান্ড মাস্টার আছে, দাবার গ্র্যান্ড মাস্টার, যেমন ওর নাকি ম্যাগনাস কার্লসন, ও হচ্ছে ওই যে গুকেশকে হারাইছিল, গুকেশ যারা হারাইছিল, হারানোর পরে তো বিশাল রিয়াকশন এলো, ম্যাগনাস কার্লসন। হ্যাঁ, তো ম্যাগনাস কার্লসন হচ্ছে ওর সামনে কোনো দাবার, মানে অনেক আগে কোনো গ্র্যান্ড মাস্টার কোনো গেম খেলছে, ওই গেমের মাঝখানের একটা অংশ যদি ওরে সাজায় দেওয়া হয়, ও বলে দিতে পারবে এই গেমটা কার কার মধ্যে হয়েছিল, মানে এরকম ইনফরমেশন ও কীভাবে এগুলো মাথায় রাখে। এগুলোকে বলা হচ্ছে কম্প্রেস করা। মানে আমার কাছে যে ইনফরমেশনগুলোকে আছে ওইগুলোকে হচ্ছে ছোটো ছোটো চাঙ্ক আকারে ভাগ করে মাথার মধ্যে নিয়ে যায়। তারপরে হচ্ছে এগুলোকে কম্পাইল করা, যেমন 90 মিনিটস লার্নিংয়ের পরে 20 মিনিটস হচ্ছে আমি যদি একটু রিভিউ করি যে আমি আসলে কী কী শিখলাম, ওটাকে হচ্ছে বলা হয় যে ওই রিভিউর টাইমটাকে হচ্ছে কম্পাইল করা, যে আমি এতক্ষণ ধরে লার্নিং করলাম এর মধ্যে মূল জিনিসটা কী। আর কনসলিডেট হচ্ছে কয়েক মাস পরে, মানে একটা সময় গ্যাপ দিয়ে দিয়ে ওইটাকে আবার রিভাইজ করা, ওই লার্নিংটাকে আবার রিভাইজ করা, যে এই লার্নিংটা আমার মধ্যে এখনও আছে কিনা, নিজের মাথায় ওটা মানে রিপিটেটিভলি মাঝে মাঝে নিয়ে আসা। তো এই হচ্ছে আমার যে স্টাডি ছিল লার্নিং মেথডের উপরে, এই ছিল হচ্ছে মূল কনসেপ্ট। সো আমি ইনফরমেশন আসার সাথে সাথে আমি ওটাকে ভাগ করে ফেলবো, ভাগ করে এবং ওটাকে আমি কীভাবে লার্ন করবো ওটার উপর ফোকাস দিয়ে ফেলবো, তাতে আমাদের এই ইনফরমেশনগুলো দেখা যাবে আমি কোনটা মনে থাকবে, মাথায় থাকবে, এটা আমি কন্ট্রোল করতে পারতেছি। আর যখন কন্ট্রোল করতে পারবো তখন একটা ভাস্ট জিনিসগুলোকে, ইনফরমেশনগুলো থেকে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোই আমাদের মাথায় থেকে যাবে এবং আমি এটা গুছায় রাখতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।